নিতে পাচ্ছি না, মানে লাইভ ক্লাস আমরা নিতে পাচ্ছি না। কিন্তু লাইভ ক্লাস নিতে পাচ্ছি না তো কি হয়েছে, তোমাদের জন্য আমরা রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করেছি। যতদিন আমরা লাইভ ক্লাস নিতে পারছি না আমরা ততদিন পর্যন্ত তোমাদের রেকর্ডেড ক্লাস নেব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা ডি অ্যান্ড এ ব্লক চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তার পার্ট 1 ভিডিও এসছে, পার্ট 2 ভিডিও এসছে, আজকে আসবে শেষ পার্ট, অর্থাৎ পার্ট 3 ভিডিও আসবে। আজকেরই তোমাদের ডি অ্যান্ড এ ব্লক চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। চলো তাহলে আমরা চ্যাপ্টারটি শুরু করি। তাহলে দেখো, আমরা আজকের পড়ব এফ ব্লক। আমরা কি পড়ব? এফ ব্লক। ওকে, তাহলে এই এফ ব্লক মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়? সেটা হচ্ছে n-2 f 1 to 14, n-1 d 0 to 1 and ns2। এটাই হচ্ছে এফ ব্লক মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সেটা কি n-2 f 1 to 14, n-1 d 0 to 1 আর হচ্ছে ns2, যেখানে n হচ্ছে পর্যায় সংখ্যা। ওকে, এদেরকে কেন এফ ব্লক মৌল বলা হয়? পার্থক্য সূচক ইলেকট্রনগুলি যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে অভ্যন্তরীণ এফ উপকক্ষে প্রবেশ করে তাদেরকেই বলা হয় কি? এফ ব্লক মৌল। কি বললাম? যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনটি অভ্যন্তরীণ এফ উপকক্ষে প্রবেশ করে তাদেরকেই বলা হয় কি? এফ ব্লক মৌল। এবার এফ ব্লক মৌল কারা আছে? ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস, এরা হচ্ছে কি আমাদের এফ ব্লক মৌল। ঠিক আছে, তাহলে দেখো ল্যান্থানাইডসের ক্ষেত্রে দেখো সিরিয়াম থেকে লুটেশিয়াম 58 থেকে 71, 58 থেকে 71 অর্থাৎ সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল এই ল্যান্থানামের ঘরে থাকে। এই 14টা মৌল কার ঘরে থাকে? ল্যান্থানামের ঘরে থাকে, তাই এদেরকে কি বলা হয়? ল্যান্থানাইডস। আবার দেখো থোরিয়াম 90 থেকে লরেন্সিয়াম 103, অর্থাৎ থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টা মৌল এই অ্যাক্টিনিয়ামের ঘরে থাকে, তাই এর নাম কি? অ্যাক্টিনাইডস। তাহলে আমি কি বললাম? সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল এই ল্যান্থানামের ঘরে থাকে, তাই এদেরকে ল্যান্থানাইডস বলা হয়। আর থোরিয়াম থেকে লরেন্সিয়াম এই 14টা মৌল অ্যাক্টিনিয়ামের ঘরে থাকে, তাই এদেরকে কি বলা হয়? অ্যাক্টিনাইডস। এবার ল্যান্থানাইডসগুলো কোন পর্যায়ে থাকে? এরা পিরিয়ড 6 গ্রুপ 3, কি বললাম? এরা ষষ্ঠ পর্যায়ে তৃতীয় শ্রেণীতে কি করে? অবস্থান করে। যেহেতু এরা ষষ্ঠ পর্যায়ে অবস্থান করে তাই এদের ক্ষেত্রে n = কি হবে? 6। কি বললাম? যেহেতু এরা ষষ্ঠ পর্যায়ে অবস্থান করছে তাই এদের ক্ষেত্রে n = কি? 6। তাহলে n-1 = কি হবে? 5, n-2 = কি হবে? 4। তাহলে এদের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? ষষ্ঠ পর্যায়ে আছে তাই 6s2, n-1 অর্থাৎ 5d 0 to 1 আর n-2 কত? 4 অর্থাৎ 4f 1 to 14। তাহলে ল্যান্থানাইডস মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? 4f 1 to 14, 5d 0 to 1 আর কি? 6s2। এদের ক্ষেত্রে ল্যান্থানাইডস মৌলগুলির ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ 4f উপকক্ষে প্রবেশ করে, তাই এদেরকে 4f সারির মৌল বলে থাকে। এদেরকে কি করা হয়? 4f সারির মৌল বলা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিনাইডস থাকে পিরিয়ড 7-এ। অ্যাক্টিনাইডস থাকে পিরিয়ড 7-এ এবং গ্রুপ নাম্বার হচ্ছে 3। অ্যাক্টিনাইডস কোথায় থাকে? পিরিয়ড 7 এবং গ্রুপ নাম্বার কি? 3। এখানে কি থাকে? অ্যাক্টিনাইডস থাকে। তাহলে এখানে যেহেতু পিরিয়ড 7 তাহলে এক্ষেত্রে পর্যায় অর্থাৎ n = কি হবে? 7। ঠিক একই রকম ভাবে n-1 কি হবে? 6, n-2 কি হবে? 5। ওকে, তাহলে দেখো অ্যাক্টিনাইডসগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে?
অ্যাক্টিনাইডসগুলির সর্ববহিস্থ কক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? এরা কোন পর্যায়ে অবস্থান করছে? এরা সপ্তম পর্যায়ে অবস্থান করছে, তাই 7s2। তাহলে তার আগে কি হবে? 6d021। তার আগে কি হবে? 5f1 to 14। অ্যাক্টিনাইডস মৌলগুলির ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনগুলি 5f উপকক্ষে প্রবেশ করে, তাই এদেরকে 5f সারির মৌল কি হয় বলা হয়। তাহলে ল্যান্থানাইডস মৌলগুলোকে কি বলা হয়? 4f সারির মৌল, এবং অ্যাক্টিনাইডস মৌলগুলিকে কি বলা হয়? 5f সারির মৌল। ল্যান্থানাইডস মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি হবে? 4f1 to 14, 5d021 আর 6s2। আর অ্যাক্টিনাইডস মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? 5f1 to 14, 6d021 এবং 7s2। এবার দেখো, এই ল্যান্থানাইডস ও অ্যাক্টিনাইডস মৌলগুলিকে একযোগে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তাহলে কি বলছি? ল্যান্থানাইডস ও অ্যাক্টিনাইডস মৌলগুলিকে একযোগে কি বলা হয়? অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, বা ইংলিশে বলে ইনার ট্রানজিশন এলিমেন্টস। ইংলিশে কি বলে? ইনার ট্রানজিশন এলিমেন্টস। আচ্ছা চলো, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়তে হবে। পরের পয়েন্ট কি? ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে প্রোমেথিয়াম অর্থাৎ পিএম, কি বললাম? ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে প্রোমেথিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, বাদ বাকি ল্যান্থানাম মৌলগুলো হচ্ছে কি? অতেজস্ক্রিয়। তাহলে কি বললাম? ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে প্রোমেথিয়াম হচ্ছে কি? তেজস্ক্রিয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ল্যান্থানাইড মৌলগুলি সাধারণত নরম ধাতু। এরা সাধারণত কি? নরম ধাতু, কিন্তু এদের মধ্যে এসএম এর নাম হচ্ছে সামারাপিয়াম। এসএম এর নাম হচ্ছে সামারাপিয়াম। এদের মধ্যে সামারাপিয়াম একটি কঠিন ধাতু। তাহলে কি বললাম? এদের মধ্যে সামারাপিয়াম হচ্ছে কি? কঠিন ধাতু। কেন সামারাপিয়াম কঠিন ধাতু? কারণ সামারাপিয়াম মৌলতে অধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকায় ওর ধাতব বন্ধন কি হয়? অত্যন্ত শক্তিশালী হয়। তাই ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে সামারাপিয়াম হচ্ছে কি? একটা কঠিন ধাতু। এবং এমসিকিউতে আসতে পারে, এবং এমসিকিউতে এটাও আসতে পারে যে ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে কে তেজস্ক্রিয়? ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে পিএম অর্থাৎ প্রোমেথিয়াম হচ্ছে কি? তেজস্ক্রিয়, আর বাদ বাকি হচ্ছে কি? অতেজস্ক্রিয়। কিন্তু অ্যাক্টিনাইড মৌলগুলির ক্ষেত্রে, মানে অ্যাক্টিনাইড সারির মৌলগুলির ক্ষেত্রে সমস্ত মৌলই কি হয়? তেজস্ক্রিয় হয়। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট বলে দিই। আয়তন মাত্রিক বিশ্লেষণে ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে সিরিয়াম 4+, ওকে, সিই মানে হচ্ছে সিরিয়াম 4+ কি করে? জারক দ্রব্য রূপে কাজ করে। এটাও কিন্তু তোমার এমসিকিউ হিসাবে আসতে পারে। জারক দ্রব্য, বানানটা একটু ভুল হয়েছে, জারক দ্রব্য রূপে কাজ করে। ওকে, তাহলে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট। ল্যান্থানাইড মৌলগুলির মধ্যে পিএম অর্থাৎ প্রোমেথিয়াম তেজস্ক্রিয়। ল্যান্থানাইড মৌলগুলির বেশিরভাগই হচ্ছে কি? নরম ধাতু, কিন্তু একটাই সামারাপিয়াম, সে হচ্ছে কঠিন ধাতু। আর আয়তন মাত্রিক বিশ্লেষণে সিরিয়াম 4+ কে জারক দ্রব্য রূপে কি করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, এইবার আমরা দেখে নিই প্রত্যেকটা ল্যান্থানাইড মৌলগুলির নাম এবং অ্যাক্টিনাইড মৌলগুলির নামগুলো আমরা জেনে নিই। ফার্স্টে এলএ মানে হচ্ছে কি? ল্যান্থানাম। সিই মানে সিরিয়াম, পিআর মানে প্রাসিওডাইমিয়াম, এনডি মানে নিওডাইমিয়াম, পিএম মানে হচ্ছে প্রোমেথিয়াম, এসএম মানে হচ্ছে সামারাপিয়াম, ইউ মানে হচ্ছে ইউরোপিয়াম, জিডি হচ্ছে গ্যাডোলিয়াম, টিবি হচ্ছে টার্বিয়াম, ডিওয়াই হচ্ছে ডিসপ্রোসিয়াম, এইচও হচ্ছে হলিয়াম, ইআর হচ্ছে আরবিয়াম,
টিএম হচ্ছে থুলিয়াম, ওয়াইবি হচ্ছে ইটারবিয়াম, আর এলইউ হচ্ছে কি লুটেশিয়াম। এই হচ্ছে আমার ল্যান্থানাইডস মৌল। এবার অ্যাক্টিনাইডস মৌলগুলো জেনে নিই। এসি মানে হচ্ছে অ্যাক্টিনিয়াম, টিএইচ থোরিয়াম, পিএ প্রোটাক্টিনিয়াম, ইউ হচ্ছে ইউ হচ্ছে ইউরেনিয়াম, এনপি হচ্ছে নেপচুনিয়াম, পিউ হচ্ছে প্লুটোনিয়াম, এম হচ্ছে আর্মেসিয়াম, সিএম হচ্ছে তোমার কুরিয়াম, বিকে হচ্ছে বার্কেলিয়াম, সিএফ হচ্ছে ক্যালিফোর্নিয়াম, ইএস হচ্ছে আইনস্টাইনিয়াম, এফএম হচ্ছে ফার্মিয়াম, এমডি হচ্ছে মেন্ডেলিভিয়াম, এনও হচ্ছে নোবেলিয়াম, আর এলআর হচ্ছে কি লরেন্সিয়াম। এই হচ্ছে আমার অ্যাক্টিনাইডস মৌল। এইবার ইউরেনিয়ামের পর নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে কি বললাম, ইউরেনিয়ামের পর নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে ইউরেনিয়াম উত্তর মৌল বলে। তাহলে এটাও আমাদের লিখে নিতে হবে। অ্যাক্টিনাইড সারির মৌলগুলির ক্ষেত্রে অ্যাক্টিনাইডস সারির মৌলগুলির ক্ষেত্রে ইউরেনিয়াম পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে ইউরেনিয়াম উত্তর মৌল বলে। এই হচ্ছে আমার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে যাই। এইবার আমরা পড়ব ল্যান্থানাইড মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। কি পড়ব? ল্যান্থানাইড মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। ওকে, ল্যান্থানাইড মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হয়। দেখো, ল্যান্থানাইড মৌলগুলি কোন পর্যায়ে থাকে? ষষ্ঠ পর্যায়ে থাকে। দেখো, এবং ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জেনন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 54। তাহলে ফার্স্টে আসে জেনন, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস জেনন। প্রথমে আসে জেননের কনফিগারেশন, যার অ্যাটমিক নাম্বার কত? 54। তারপর হচ্ছে এটা 4f সারির মৌল, 4f 1 to 14, 5d 0 to 1 আর 6s 2। এটাই হচ্ছে ল্যান্থানাইড মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস। প্রথমে কি আসে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস জেননের কনফিগারেশন, তারপরে 4f 1 to 14, 5d 0 to 1 আর হচ্ছে 6s 2। এবং প্রত্যেকটা ল্যান্থানাইডস মৌল এই ইলেকট্রন বিন্যাসকে ফলো করবে। আমি কি বললাম? প্রত্যেকটা ল্যান্থানাইড মৌল এই ইলেকট্রন বিন্যাসকে কি করবে? ফলো করবে বা অনুসরণ করবে। তাহলে সিরিয়ামের ক্ষেত্রে কি হবে? দেখো, সিরিয়ামের ক্ষেত্রে হবে জেনন 4f 5d 6s। তাহলে আমি এখানে লিখছি, এক্ষেত্রে কি আসবে? জেনন 4f 5d 6s, জেনন 4f 5d 6s। প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন এই সাধারণ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হবে। প্রোমেথিয়ামের কি হবে? জেনন 4f 5d 6s, সামারাফিয়াম জেনন 4f 5d 6s, ইউরোপিয়াম জেনন 4f 5d 6s, গ্যাডোলিয়াম জেনন 4f 5d 6s। তারপরে দেখো টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলিয়াম, এইগুলো হচ্ছে আমার করে দেওয়া আছে, এইগুলো আমার করে রাখা আছে। তাহলে দেখো, এবার আমরা দেখি এই ল্যান্থানাইডস মৌলগুলির ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হয়। দেখো, যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব 6s এ কটা ইলেকট্রন আছে? 6s এ দুটো করে ইলেকট্রন আছে। ওকে, ল্যান্থানাইডস মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাসে 6s এ কটা করে ইলেকট্রন আছে? দুটো করে ইলেকট্রন আছে। তার মানে প্রত্যেকটা ল্যান্থানাইড মৌলগুলি 6s কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকবে। তাহলে আমি প্রত্যেকের 6s কক্ষকে দুটো করে ইলেকট্রন দিয়ে দেবো। প্রত্যেকের 6s কক্ষকে আমি দুটো করে ইলেকট্রন দিয়ে দেবো।
ওকে, প্রত্যেকের 6s কক্ষকে আমি কি করলাম, দুটো করে ইলেকট্রন দিয়ে দিলাম। এবার তুমি যদি খেয়াল করো এর 5d কক্ষকে কটা করে ইলেকট্রন আছে, 5d কক্ষকে হয় 0 খানা ইলেকট্রন আছে অথবা 1 খানা ইলেকট্রন আছে, মানে 5d কক্ষকে হয় কোনো ইলেকট্রন নেই নতুবা একটা করে ইলেকট্রন আছে। ওকে, এবার তোমরা এটা মনে রাখবে, আমি যে কটা এখানে বক্স করে দিচ্ছি, সিরিয়াম, ওকে, গ্যাডোলিয়াম আর লুটেশিয়াম। কি বললাম, সিরিয়াম, গ্যাডোলিয়াম আর লুটেশিয়াম, এই তিনটে ল্যান্থানাইড মৌলগুলির 5d কক্ষকে একটা করে ইলেকট্রন থাকে, বাদ বাকি অন্যান্য সমস্ত মৌলের 5d কক্ষকে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে আমি কি বললাম, সিরিয়াম, গ্যাডোলিয়াম আর লুটেশিয়াম এই তিনটে মৌলের 5d উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে আমরা একটা করে ইলেকট্রন দিয়ে দিচ্ছি। সরি, একটু ভুল হয়ে গেছে। তাহলে সিরিয়ামের 5d উপকক্ষে একটা ইলেকট্রন, গ্যাডোলিয়ামের 5d উপকক্ষে একটা ইলেকট্রন আর লুটেশিয়ামের 5d উপকক্ষে একটা ইলেকট্রন। আর বাদবাকি মৌলগুলিতে প্রত্যেকটা d অরবিটালে 0 খানা করে ইলেকট্রন থাকবে, মানে এর 0 খানা করে ইলেকট্রন, এর 0, এর 0, এদের প্রত্যেকের 5d কক্ষকে 0 খানা করে ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে আমরা দেখলাম সিরিয়াম, গ্যাডোলিয়াম আর লুটেশিয়াম এদের 5d উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকে, আর বাদবাকি মৌলগুলির 5d কক্ষকে 0 খানা ইলেকট্রন থাকে, মানে কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা, এবার আমরা দেখি বাদবাকি 4f কক্ষকে কটা করে ইলেকট্রন থাকবে। সিরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, সিরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 58। এবার আমি বলেছি জেননের কত, জেননের দেখো 54, জেননের হচ্ছে 54, এটা কত 56, 57, তাহলে 58 হতে কটা ইলেকট্রন লাগবে, একটা ইলেকট্রন, তাহলে 4f কক্ষকে কটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন। পরেরটায় দেখো জেনন মানে কত 54, 6s এ কটা ইলেকট্রন আছে, 6s এ দুটো ইলেকট্রন আছে, তার মানে 54, 56 আর 59 হতে গেলে 4f এ তিনটে ইলেকট্রন লাগবে। দেখে নাও, দেখো আমি আবার বলছি, দেখো জেননের অ্যাটমিক নাম্বার হচ্ছে 54, তাহলে দেখো 54, 6s এ দুটো 56 আর 59 হতে আমার কটা ইলেকট্রন লাগবে, তিনটে ইলেকট্রন লাগবে, তাই 4f কক্ষকে কটা ইলেকট্রন থাকবে, তিনটে ইলেকট্রন। এবার নিওডাইমিয়ামের 4f কক্ষকে কটা ইলেকট্রন থাকবে, 4টে। প্রোমেথিয়ামে দেখো 5টা, সামারাপিয়ামে 6টা, ইউরোপিয়ামে 7টা, গ্যাডোলিয়ামে, গ্যাডোলিয়াম কত 64, গ্যাডোলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 64। ওকে, এখানে জেননের কত, জেননের হচ্ছে 54, জেননের কত 54, 56, 57, অর্থাৎ 64 মাইনাস 57 কটা ইলেকট্রন লাগবে, 7টা, তাহলে গ্যাডোলিয়ামের 4f কক্ষকে কটা ইলেকট্রন আছে, 7টা। তেমনি টারবিয়ামের কতগুলো থাকবে, তাহলে দেখো টারবিয়ামে 54, 56, এখানে থাকবে 9 খানা ইলেকট্রন, তারপরে এখানে 10 খানা, 11 খানা, এখানে 4f এ থাকবে 12 খানা, এখানে থাকবে 13 খানা, এখানে থাকবে 14 খানা। লুটেশিয়াম কত 71, জেনন কত 54, তাহলে 54, 2 56, একে হচ্ছে 57, তাহলে 71 মাইনাস 57 কটা ইলেকট্রন লাগবে, 14টা ইলেকট্রন, তাহলে লুটেশিয়ামের 4f কক্ষকে কটা ইলেকট্রন লাগবে, 14টা ইলেকট্রন। ওকে, তাহলে এইভাবে ল্যান্থানাইডস মৌলগুলির ইলেকট্রন বিন্যাস বার করা হয়। আচ্ছা, এবার আমরা পড়ব ল্যান্থানাইড মৌলগুলির জারণ স্তর। দেখে নাও, ল্যান্থানাইড মৌলগুলি সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা এখানে বানানটা একটু ভুল আছে, সর্বাপেক্ষা। দেখো, ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে সর্বাপেক্ষা স্থায়ী জারণ স্তর হলো +3, এটা তোমাদের মনে রাখতে হবে।
যে সমস্ত ল্যান্থানাইড মৌলগুলির স্থায়ী জারণ স্তর হলো +3 বা কমন অক্সিডেশন স্টেট হলো +3। এছাড়াও এরা মানে ল্যান্থানাইড মৌলগুলি +2 ও +4 জারণ স্তর প্রদর্শন করে। ওকে, তাহলে আমি কি বললাম যে এদের কমন অক্সিডেশন স্টেট বা স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, এছাড়াও এরা +2 ও +4 জারণ স্তর প্রদর্শন করে থাকে। তাহলে আমি এখানে লিখেছি +2 জারণ স্তর, +3 জারণ স্তর, +4 জারণ স্তর। আমরা জানি সমস্ত ল্যান্থানাইড মৌলকে আমি এলএন দ্বারা চিহ্নিত করা হয়। আমি এলএন দ্বারা চিহ্নিত করেছি। সমস্ত ল্যান্থানাইড মৌল তাদের +3 জারণ স্তর প্রদর্শন করে। +2 জারণ স্তর প্রদর্শন কে করে? ইউরোপিয়াম আর হচ্ছে ইটারবিয়াম। ইউরোপিয়াম আর হচ্ছে ইটারবিয়াম, ওয়াইবি। আচ্ছা একটু দাঁড়াও। ইউরোপিয়াম আর ইটারবিয়াম এরা কি করে? +2 জারণ স্তর প্রদর্শন করে। আচ্ছা, +4 জারণ স্তর কারা প্রদর্শন করে? +4 জারণ স্তর প্রদর্শন করে সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম। ওকে, এরা প্রত্যেকেই কি করে? +4 জারণ স্তর প্রদর্শন করে থাকে। এরা প্রত্যেকেই +4 জারণ স্তর প্রদর্শন করে। আর ইউরোপিয়াম আর ইটারবিয়াম হচ্ছে +2 জারণ স্তর প্রদর্শন করে। তোমাকে কোশ্চেন করবে কোন কোন ল্যান্থানাইড মৌল +2 জারণ স্তর প্রদর্শন করে এবং কোন কোন ল্যান্থানাইড মৌল +4 জারণ স্তর প্রদর্শন করে, তোমার সামনে চলে এসছে। আচ্ছা, এবার দেখো, আমি বলেছি ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে সবচেয়ে স্টেবল জারণ স্তর কি? +3। তার মানে এই ইউরোপিয়াম আর ইটারবিয়াম কি করবে? ওদের স্টেবল অক্সিডেশন স্টেট +3 জারণ স্তরে চলে আসবে। অর্থাৎ EU2+ এবং EU2+ এবং YB2+ কি করবে? ওদের স্টেবল জারণ স্তর +3 জারণ স্তরে কি আসবে? চলে আসবে। অর্থাৎ এরা কি হবে? EU2+ থেকে EU3+ কি হবে? জারিত হবে। এরা যদি +2 থেকে +3 জারণ স্তরে চলে আসে, তার মানে এরা কি হবে? নিজেরা জারিত হবে, অপরকে কি করবে? বিজারিত করবে। যারা নিজেরা জারিত হয় অপরকে কি করতে পারে? বিজারিত করতে পারে। আর যারা অপরকে বিজারিত করতে পারে তারা হয় বিজারক পদার্থ। তাই এরা হবে উত্তম বিজারক। এরা হবে উত্তম বিজারক। কেন? কারণ ইউরোপিয়াম 2+ তার স্টেবল অক্সিডেশন স্টেট ইউরেনিয়াম 3+ এ কি হয়ে যাবে? জারিত হয়ে যাবে। অর্থাৎ নিজে কি হচ্ছে? জারিত হচ্ছে। অপরকে কি করবে? বিজারিত। আর অপরকে বিজারিত করলে সে কি হয়ে যাবে? উত্তম বিজারক। কিন্তু সিরিয়াম 4+ এরা কি করবে? এদের স্টেবল অক্সিডেশন স্টেট কত? +3। অর্থাৎ সিরিয়াম 4+ তার সিরিয়াম 3+ এ কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। অর্থাৎ ওরা +4 থেকে ওদের স্টেবল অক্সিডেশন স্টেট +3 তে কি হয়ে যাবে? জারিত হবে। অর্থাৎ এরা +4 থেকে এদের স্টেবল +3 অক্সিডেশন স্টেটে কি হয়ে যাবে? বিজারিত হবে। ওকে, অর্থাৎ এরা কি হচ্ছে? বিজারিত হচ্ছে। নিজে কি হচ্ছে? বিজারিত হচ্ছে। অপরকে কি করবে? জারিত করবে। আর অপরকে জারিত করবে বলেই এরা হচ্ছে উত্তম জারক। তাহলে কি বললাম? সিরিয়াম 4+ কি করবে? তার স্টেবল অক্সিডেশন স্টেট সিরিয়াম 3+ এ কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। ওকে, তার মানে ওরা +4 থেকে +3 তে কি হবে? বিজারিত হবে। অপরকে কি করবে? জারিত করবে। অপরকে জারিত করবে বলে তাই ওরা কি? উত্তম জারক পদার্থ। আর এরা কি? উত্তম বিজারক পদার্থ। ওকে, এখান থেকে কোশ্চেন আসবে U2+ উত্তম বিজারক, কিন্তু সিরিয়াম 4+ উত্তম
জারক পদার্থ। কেন? ওকে, তুমি খুব ইজিলি এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। তুমি বলবে ল্যান্থানাইড মৌলগুলির স্টেবল অক্সিডেশন স্টেট হলো +3, তাই ইউরেনিয়াম কি করবে, তার +2 থেকে +3 জারণ স্তরে চলে যাবে, অর্থাৎ নিজে কি হবে, জারিত হবে। নিজে যদি জারিত হয় অপরকে কি করবে, বিজারিত করবে। অপরকে বিজারিত করছে মানে সে কি হবে, বিজারক পদার্থ। আর সিরিয়াম 4+ কি করবে, এরও ল্যান্থানাইড মৌলগুলির স্টেবল অক্সিডেশন স্টেট কি, +3, তাহলে সিরিয়াম 4+ তার স্টেবল অক্সিডেশন স্টেট +3 তে কি হবে, বিজারিত হবে, অর্থাৎ নিজে কি হচ্ছে, বিজারিত হচ্ছে, অপরকে কি করবে, জারিত করবে, তাই এ কি হবে, একটা উত্তম জারক পদার্থ। ওকে, এছাড়াও এখানে প্রশ্ন করবে ইউরোপিয়াম কি +2 জারণ স্তর প্রদর্শন করে, কি +2 জারণ স্তর প্রদর্শন করে এবং কেন? ওকে, ইউরেনিয়াম কি +2 জারণ স্তর প্রদর্শন করে? হ্যাঁ, ইউরোপিয়াম +2 জারণ স্তর প্রদর্শন করে। কেন একটু দেখে নাও। ইউরোপিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখো সেটা হচ্ছে এটা, জেনন 4f7 5d0 6s2, অর্থাৎ ইউরোপিয়াম 2+ মানে 6s থেকে কি হবে, দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। 6s থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমার পড়ে থাকবে 4f7, অর্থাৎ হাফ ফিল্ড f অরবিটাল। ওকে, 6s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে আমার পড়ে থাকবে জেনন 4f7, অর্থাৎ হাফ ফিল্ড f অরবিটাল। যেহেতু এখানে হাফ ফিল্ড অরবিটাল থাকবে তাই ইউরোপিয়াম 2+ কি হবে, অত্যন্ত সুস্থিত হবে। আর ইউরোপিয়াম 2+ অত্যন্ত সুস্থিত মানেই ও কি করবে, +2 জারণ স্তর প্রদর্শন করবে। ওকে, আচ্ছা চলো এবারে দেখে নিই অ্যাক্টিনাইডসের ইলেকট্রন বিন্যাস। অ্যাক্টিনাইডসের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? এই সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এইভাবে লিখতে পারি, রেডন, এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন, তাই আমি লিখলাম রেডনের কনফিগারেশন। তারপরে আসবে 5f 1 to 14, তারপরে আসবে 6d 0 to 1, আর আসবে 7s2। ওকে, তাহলে আমি কি লিখলাম, অ্যাক্টিনাইডসের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, প্রথমে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস রেডনের ইলেকট্রন বিন্যাস, তারপরে 5f 1 to 14, তারপরে 6d 0 to 1, আর 7s2। ওকে, এবং এই প্রত্যেকটা অ্যাক্টিনাইডস দেখো ভালো করে, এই প্রত্যেকটা অ্যাক্টিনাইডস মৌল এই ইলেকট্রন বিন্যাসকে ফলো করে চলবে। এই প্রত্যেকটা অ্যাক্টিনাইডস মৌল এই ইলেকট্রন বিন্যাসকে ফলো করে চলবে। ওকে, তাহলে চলো আমরা অ্যাক্টিনাইডসের ইলেকট্রন বিন্যাস লেখা শিখে নিই। এখানে কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে, যেইগুলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সেগুলো আমরা আগে করব। ওকে, তারপরে বাদবাকিগুলো করব। দেখো, এবার তুমি যদি ইলেকট্রন বিন্যাসে দেখো তাহলে 7s কক্ষকে কটা ইলেকট্রন করে আছে, দুটো ইলেকট্রন আছে, মানে প্রত্যেকটা অ্যাক্টিনাইডস মৌলের 7s কক্ষকে কটা ইলেকট্রন থাকবে, দুটো করে ইলেকট্রন থাকবে। তাহলে আমি 7s কক্ষকে দুটো করে ইলেকট্রন দিয়ে দিলাম। প্রত্যেকের 7s কক্ষকে আমি দুটো করে ইলেকট্রন কি করলাম, দিয়ে দিলাম। এবার দেখো এর 6d কক্ষকে কটা ইলেকট্রন থাকবে, হয় 0 খানা নতুবা 1 খানা, হয় 0 খানা নতুবা 1 খানা। এইবার দেখো, মনে রাখবে এই থোরিয়াম, ওকে, প্রোটেক্টেনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, আমি যেগুলো বক্স করছি, কুরিয়াম আর লরেন্সিয়াম, এদের 6d উপকক্ষে কি থাকবে, ইলেকট্রন থাকবে। আমি কার কার কথা বললাম মনে রাখবে, থোরিয়াম, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, কুরিয়াম আর লরেন্সিয়াম, এদের 6d উপকক্ষে কি থাকবে, ইলেকট্রন থাকবে। আর বাদবাকি মৌলগুলির ক্ষেত্রে কোনো ইলেকট্রন, মানে বাদবাকি মৌলগুলির 6d উপকক্ষে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে চলো লিখে নিই। তাহলে প্রোটেক্টিনিয়ামের একটা করে ইলেকট্রন থাকে, ওকে, এরও একটা করে ইলেকট্রন থাকবে, এরও একটা করে ইলেকট্রন থাকবে। এখানে কুরিয়ামের 6d উপকক্ষে একটা ইলেকট্রন থাকবে, আর লরেন্সিয়ামের 6d উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকবে।
কিন্তু থোরিয়ামের 6d উপকক্ষে একটা করে থাকে না, দুটো করে ইলেকট্রন থাকে। ওকে, থোরিয়াম বাদে দেখে নাও প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম এদের 6d উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকবে এবং লরেন্সিয়াম। তাহলে আমরা কি দেখলাম? থোরিয়াম, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, কুরিয়াম আর লুটেশিয়াম এদের প্রত্যেকের 6d উপকক্ষে কটা করে ইলেকট্রন থাকবে? একটা করে ইলেকট্রন থাকবে। ওকে, কি বললাম? তবে থোরিয়ামের 6d উপকক্ষে কিন্তু একটা ইলেকট্রন থাকবে না। প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, ওকে, কুরিয়াম এবং লরেন্সিয়াম এদের প্রত্যেকের 6d উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকে, কিন্তু থোরিয়ামের 6d উপকক্ষে দুটো ইলেকট্রন থাকে। এটা কিন্তু ব্যতিক্রম। তোমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যে প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, কুরিয়াম আর লরেন্সিয়াম এদের 6d উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকে, কিন্তু থোরিয়ামের 6d উপকক্ষে কটা করে ইলেকট্রন থাকে? দুটো করে ইলেকট্রন থাকে। ওকে, এই যে বক্সগুলো করে দিয়েছি, এই বক্সগুলো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে আমরা থোরিয়াম করছি, থোরিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 90। রেডনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 86। তাহলে দেখো 86, 88 আর এখানে 90, তাহলে 5f এ 0, অর্থাৎ থোরিয়ামের 5f কক্ষে কোনো ইলেকট্রন থাকে না। ঠিক একই রকমভাবে প্রোটেক্টিনিয়াম 5f উপকক্ষে কটা ইলেকট্রন থাকে? 86, 88, 89, এখানে 5f উপকক্ষে দুটো ইলেকট্রন থাকে। ইউরেনিয়ামে 3টে থাকবে, নেপচুনিয়ামে 4টে ইলেকট্রন থাকবে। এবার আমরা দেখব এগুলো হচ্ছে সব 0। ওকে, প্লুটোনিয়াম কত? রেডন হচ্ছে 86, তারপরে 88, তাহলে 94 মাইনাস 88 কত? 6টা ইলেকট্রন, অর্থাৎ এর 5f উপকক্ষে 6টা ইলেকট্রন থাকবে। আর্মেনিয়ামের 7টা ইলেকট্রন থাকবে, হাফ ফিল্ড অরবিটাল। কুরিয়ামেরও 7টা ইলেকট্রন থাকবে। বার্কেলিয়াম কি হবে? 86, এর অ্যাটমিক নাম্বার 86, তারপরে হচ্ছে 86, 88 আর 97, তাহলে 97 আর 88 টোটাল তোমার 9খানা ইলেকট্রন থাকবে। এখানে 5f এর 9খানা, তারপরে এখানে 10খানা, তারপরে এখানে 11খানা। এর 5f এ 12খানা, এর 13খানা, এর 14খানা, এরও 14খানা। এই হচ্ছে আমার অ্যাক্টিনাইডস মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। ওকে, এইভাবে লিখতে হবে। তাহলে এবার চলে আসি জারণ স্তর। অ্যাক্টিনাইডসের জারণ স্তর কি দেখায়? এদের কমন স্টেবল অক্সিডেশন স্টেট, এদের কমন স্টেবল অক্সিডেশন স্টেট ইজ, এদের কমন স্টেবল অক্সিডেশন স্টেট ইজ হচ্ছে +3। এছাড়াও এরা +4 থেকে +7 পর্যন্ত জারণ স্তর প্রদর্শন করতে পারে। জারণ স্তর প্রদর্শন করতে পারে। ওকে, তাহলে কি বললাম? এদের কমন স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, এছাড়াও এটা +4 থেকে +7 পর্যন্ত জারণ স্তর কি করতে পারে? প্রদর্শন করতে পারে। নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম, নেপচুনিয়াম ও প্লুটোনিয়াম সর্বোচ্চ জারণ স্তর +7, সর্বোচ্চ জারণ স্তর +7 প্রদর্শন করে। তাহলে কি বললাম? এদের মধ্যে নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম সর্বোচ্চ জারণ স্তর +7 প্রদর্শন করে। এখান থেকে একটা কোশ্চেন আসে তোমাদের, বলতে পারে ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে কোন ল্যান্থানাইড মৌল, কোন ল্যান্থানাইড মৌলের 5d উপকক্ষে কোনো ইলেকট্রন নেই বা কোনো ইলেকট্রন থাকে না? তোমাকে অপশন দিয়ে দেবে। তোমাকে দিল গ্যাডোলিয়াম বি, তোমাকে দিল
সিরিয়াম, সি তোমাকে দিল ইউরোপিয়াম, আর ডি তোমাকে দিল লুটেশিয়াম। দেখো আমি ল্যান্থানাইডস মৌলগুলির যখন ইলেকট্রন বিন্যাস পড়িয়েছি তখন আমি বলেছি গ্যাডোলিয়াম, সিরিয়াম আর লুটেশিয়াম এদের 5D উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকে, আর বাদ বাকি সমস্ত মৌলের 5D উপকক্ষে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে এর অ্যান্সার কি হবে? ইউরোপিয়াম। ইউরোপিয়ামের 5D কক্ষকে কোনো ইলেকট্রন নেই। এছাড়া তোমাকে কোশ্চেন করতে পারে গ্যাডোলিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো, বলে দিল অ্যাটমিক নাম্বার হচ্ছে 64। তাছাড়াও তোমাকে এখান থেকে কি এমসিকিউ করতে পারে, তোমাকে বলতে পারে কোন অ্যাক্টিনাইড মৌলগুলির F উপকক্ষে কোনো ইলেকট্রন থাকে না। কোশ্চেনটা কি করবে? কোন অ্যাক্টিনাইড মৌলগুলির বা কোন অ্যাক্টিনাইড মৌলগুলিতে F উপকক্ষে কোনো ইলেকট্রন থাকে না, তার অ্যান্সার কি হবে? থোরিয়াম। থোরিয়ামের 5F উপকক্ষে কোনো ইলেকট্রন থাকে না। এই হলো আমার অ্যাক্টিনাইডসের ইলেকট্রন বিন্যাস এবং জারণ স্তর। আচ্ছা, এবার আমরা পড়ব পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। এবার আমরা পড়ব ল্যান্থানাইড মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। দেখো ফার্স্ট তোমাকে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? ল্যান্থানাইড সংকোচন কি এবং এর কারণ উল্লেখ করো। কি কোশ্চেন করবে? ল্যান্থানাইড সংকোচন কি এবং এর কারণ উল্লেখ করো। আমরা কি জানি? ল্যান্থানাইডস মৌলগুলির ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত গেলে মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। ব্যাসার্ধের এই সংকোচনকে ল্যান্থানাইড সংকোচন বলে। দেখো সেটাই লিখেছি, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। ব্যাসার্ধের এই সংকোচনকে কি বলা হয়? ল্যান্থানাইড সংকোচন বলা হয়। এর পরের প্রশ্ন করবে ল্যান্থানাইড সংকোচনের কারণ কি? তোমাকে কোশ্চেন করবে ল্যান্থানাইড সংকোচনের কারণ কি। অ্যাকচুয়ালি আমরা ল্যান্থানাইডস মৌলগুলির ক্ষেত্রে সিরিয়াম থেকে লুটেশিয়ামের দিকে গেলে, ওকে, সিরিয়াম থেকে যদি আমরা লুটেশিয়ামের দিকে হাঁটা শুরু করি তাহলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঙ্গে একটা করে ইলেকট্রন ওর অভ্যন্তরীণ 4F উপকক্ষে কি করবে? প্রবেশ করবে। ওকে, এবার 4F উপকক্ষের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত দুর্বল। কি বললাম? 4F উপকক্ষের আবরণী প্রভাব মানে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট অত্যন্ত দুর্বল। তাহলে কি বললাম? 4F উপকক্ষের আবরণী প্রভাব কি? অত্যন্ত দুর্বল। আর তার ফলে ওর শিল্ডিং কনস্ট্যান্টের মানও কি হয়ে যাবে? অত্যন্ত কমে যাবে। শিল্ডিং কনস্ট্যান্টের মান কি হয়ে যাবে? অত্যন্ত কমে যাবে। তাহলে শিল্ডিং কনস্ট্যান্টের মান যদি কমে যায় তাহলে তার জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পাওয়ার অর্থই হলো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? বৃদ্ধি পাবে। আর এই আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য ওর ব্যাসার্ধ কি হয়ে যায়? ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ ব্যাসার্ধ কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এটাই হচ্ছে আমার ল্যান্থানাইড সংকোচনের কারণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা পড়বো ল্যান্থানাইড সংকোচনের প্রভাব। ওকে, দেখো ফার্স্ট পয়েন্ট কি বলছে? ল্যান্থানাইড সংকোচনের প্রভাবে 3D ও 4D সারির মৌলগুলির আকার কি হয়? প্রায় সমান হয়। এটা আমরা কোথায় পড়েছি? এটা আমি ডি ব্লক পড়ানোর সময় তোমাদের পড়িয়েছি, অর্থাৎ পার্ট 1 ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সেখানে কি দেখা যায়? ল্যান্থানাইড সংকোচনের প্রভাবে 3D ও 4D সারির মৌলগুলির আকার প্রায় সমান হয়। যেমন এক্সাম্পল জার্কোনিয়াম ও হফনিয়াম। ওকে, তারপরে নায়োবিয়াম ট্যান্টালাম, তারপরে মলিবডিনাম টাংস্টেন, তারপরে রেনিয়াম টেকটোনিয়াম, তারপরে সিলভার, গোল্ড এটসেট্রা। এই মৌল জোড়গুলির পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকারের মান কি হয়? প্রায় সমান হয়। তার কারণ কি? ল্যান্থানাইড সংকোচন।
এবার সেকেন্ড পয়েন্ট কি বলছে, 3D ও 4D সারির মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের কি দেখা যায়, সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাহলে 3D ও 4D সারির মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। কেন লক্ষ্য করা যায়? ল্যান্থানাইট সংকোচনের প্রভাবে 3D ও 4D সারির মৌলগুলির আকার কি হয়, প্রায় সমান হয়, এবং এই আকার সমান হওয়ার জন্য এর আধান বাই ব্যাসার্ধ অনুপাত, কি বললাম, ল্যান্থানাইট সংকোচনের কারণে 3D ও 4D সারির মৌলগুলির আকার কি হয়, প্রায় সমান হয়। তার ফলে আধান বাই ব্যাসার্ধ অনুপাত এর মান কি হয়, প্রায় সমান হয়। ওকে, এই মৌলগুলির আধান বাই ব্যাসার্ধ অনুপাতের মান প্রায় সমান হওয়ার জন্য এর ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে অনেক মিল বা সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন যে এক্সাম্পলগুলো আমি কিছুক্ষণ আগেই দিয়েছি সেইগুলো, জার্কোনিয়াম হফনিয়াম, নায়োবিয়াম ট্যান্টালাম, তারপরে মলিবডিনাম টাংস্টেন, রেনিয়াম টেকটোনিয়াম, ওকে, সিলভার, গোল্ড, এদের প্রত্যেকটা মৌলজোড়ের ভৌত ও রাসায়নিক ধর্মের কি দেখা যায়, সাদৃশ্য লক্ষ্য করা যায়। থার্ড পয়েন্ট হচ্ছে 3D ও 4D সারির মৌলজোড়ের পৃথকীকরণের সমস্যা হয়, অর্থাৎ ওদের আকরিক থেকে মৌলগুলিকে পৃথক করে নিয়ে আসা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কেন কষ্টসাধ্য ব্যাপার? কারণ এই সমস্ত মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম কি হয়, একই হয়। যেহেতু এদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই হয়, তাই আকরিকগুলো থেকে মৌলগুলিকে পৃথক করে নিয়ে আসা কি হয়, অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হয়। তাহলে ল্যান্থানাইট সংকোচনের থার্ড প্রভাব কি, 3D ও 4D সারির মৌলগুলির জোড়ের পৃথকীকরণের কি হয়, সমস্যা হয়, অর্থাৎ আকরিকগুলি থেকে মৌলগুলিকে সহজে পৃথক করে নিয়ে আসা যায় না। ওকে, চলো এবার আমরা পড়বো ল্যান্থানাইট মৌলগুলির হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তা। ওকে, তাহলে আমরা দেখি, এই হচ্ছে ল্যান্থানাম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে সিরিয়াম হাইড্রোক্সাইড, এইভাবে আমরা যাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এখানে লুটেশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে আমি ল্যান্থানাম থেকে যদি লুটেশিয়ামের দিকে যাই, তাহলে দেখব এদের ক্ষারকীয় ধর্ম বা ক্ষারকীয়তা ক্রমশ হ্রাস পায়। কেন হ্রাস পায়? ডিউ টু decrease in size by for lanthanide contraction. Lanthanoids contraction. ওকে, ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচনের জন্য আমি যদি ল্যান্থানাম থেকে লুটেশিয়ামের দিকে যাই, ওদের আকার বা ওদের আয়নগুলির আকার কি হয়, ক্রমশ হ্রাস পায়। কি বললাম? ল্যান্থানাইট সংকোচনের প্রভাবে ল্যান্থানাম 3+ থেকে আমি যদি লুটেশিয়াম 3+ পর্যন্ত যাই, তাহলে ওদের আকার কি হবে, ক্রমশ হ্রাস পাবে। ওকে, তাহলে আকার হ্রাস পেলে কি হয় দেখো। ওকে, তাহলে ল্যান্থানামের আকার কি অনেক বড়, কিন্তু লুটেশিয়ামের আকার কি অনেক ছোট। যেহেতু লুটেশিয়ামের আকার অনেক ছোট, সেই কারণে এই বন্ড অর্থাৎ LUO বন্ড কি হয়, অত্যন্ত শক্তিশালী হয়। এই বন্ড কি হয়, অত্যন্ত শক্তিশালী হয়, কারণ এর আকার কি ক্ষুদ্র। কিন্তু ল্যান্থানামের আকার তুলনামূলকভাবে বড়, তাই এই বন্ড অতটা শক্তিশালী হয় না। কিন্তু এর আকার ক্ষুদ্র হওয়ার জন্য এই বন্ড কি হয়, অত্যন্ত শক্তিশালী হয়। বন্ড যেহেতু অত্যন্ত শক্তিশালী, তাহলে এই বন্ড কি করে, দ্রবণে ব্রেক করে না বা দ্রবণে বিয়োজিত হয় না। কিন্তু এই বন্ড অতটা শক্তিশালী নয়, তাই দ্রবণে এই বন্ড কি হয়ে যায়, সহজে বিয়োজিত হয়ে যায় বা ভেঙে যায়। তাহলে এই বন্ড যদি ভেঙে যায়, তাহলে দ্রবণে আমার চলে আসে কি, OH- আয়ন, আর দ্রবণে OH- আয়ন চলে আসে মানে
LaOH এর হোল 3 কি করে ক্ষারকীয় ধর্ম প্রদর্শন করে। কিন্তু এই বন্ড ভাঙে না, এই বন্ড ভাঙে না বলে দ্রবণে খুব কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন হয়, তাই এর ক্ষারকীয়তা কি হয় অত্যন্ত কমে যায়। ওকে, তাহলে এই বন্ড যেহেতু সহজে ভেঙে যায় তাহলে দ্রবণে প্রচুর পরিমাণে OH মাইনাস আয়ন এসে যায়, তাহলে এর ক্ষারকীয় ধর্ম বা ক্ষারকীয়তা কি হয়ে যায় অত্যন্ত বেড়ে যায়। তাই আমি ল্যান্থানাম হাইড্রোক্সাইড থেকে যত লুটেশিয়াম হাইড্রোক্সাইডের দিকে যাব ক্ষারকীয়তা কি হবে ক্রমশ হ্রাস পাবে। ওকে, তার কারণ সাইজ। এখান থেকে কি কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে LaOH এর হোল 3 তুলনায় LuOH এর হোল 3 এর ক্ষারকীয়তা কম হয় কেন? কম হয় কেন? ল্যান্থানাইট সংকোচনের কারণে আমি ল্যান্থানাম থেকে যত লুটেশিয়ামের দিকে যাব আকার কি হবে ক্রমশ ছোট হয়ে যাবে, আর এই আকার কম হওয়ার জন্য এই বন্ধন কি হয় অত্যন্ত শক্তিশালী হয়। বন্ধন শক্তিশালী হওয়ার জন্য দ্রবণে এই বন্ধনটা সহজে ভাঙতে চায় না, তাহলে দ্রবণে কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন হয়, তাই এর ক্ষারকীয়তা কি হয় কম হয়। কিন্তু এর আকার বড় হওয়ার জন্য এই বন্ধন অতটা শক্তিশালী হয় না, সহজেই বন্ধনটা ব্রেক করে যায় এবং দ্রবণে বেশি পরিমাণে OH মাইনাস আয়ন চলে আসে, তাই এর ক্ষারকীয়তা কি হয়ে যায় অত্যন্ত বেশি হয়ে যায়। চলো এবার আমরা পড়ব ম্যাগনেটিক প্রপার্টিজ। ওকে, এবার আমরা পড়ব ম্যাগনেটিক প্রপার্টিজ মানে হচ্ছে চৌম্বক ধর্ম। এর মানে হচ্ছে চৌম্বক ধর্ম। ওকে, দেখো ল্যান্থানয়েড মৌলগুলি বা আয়নগুলির বেশিরভাগ কি হয় প্যারাম্যাগনেটিক ধর্ম প্রকাশ করে, প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তার মানে ডি ব্লক মৌলগুলির মতো ল্যান্থানাইড মৌলগুলির আয়নগুলি কি হয় চৌম্বক ধর্ম প্রদর্শন করে। দু ধরনের চৌম্বক ধর্ম প্রদর্শন করে, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক যখন জোট সংখ্যক ইলেকট্রন থাকে, আর আরেকটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক যখন বিজোড় সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে। তাহলে বেশিরভাগ ল্যান্থানাইড আয়নগুলি কি হয় প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তার কারণ কি হয় অযুগ্ম সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে, অযুগ্ম সংখ্যক বা বিজোড় সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে। যেহেতু বেশিরভাগ ল্যান্থানয়েড আয়নগুলিতে অযুগ্ম সংখ্যক বা বিজোড় সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে, তাই এরা কি করে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ব্যতিক্রম দেখো, ব্যতিক্রম হচ্ছে তোমার ল্যান্থানাম 3+, সিরিয়াম 4+, তারপরে ইটারবিয়াম 2+, আর লুটেশিয়াম 3+। ওকে, এরা হচ্ছে ব্যতিক্রম, এরা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, এরা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। কেন করে? যদি আমি এই ল্যান্থানাম আর সিরিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, এরা হচ্ছে F0 সিস্টেম। ওকে, আর ইটারবিয়াম আর লুটেশিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে আমরা দেখব এরা হচ্ছে F14 সিস্টেম। F0 সিস্টেম মানে এদের F কক্ষকে কোনো ইলেকট্রন নেই এবং বাদবাকি কক্ষগুলিতে জোট সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে, তাই ল্যান্থানাম 3+ আর সিরিয়াম 4+ কি হয় ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। কিন্তু ইটারবিয়াম আর লুটেশিয়ামের F উপকক্ষের 14টা ইলেকট্রন থাকে, অর্থাৎ F উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে। যেহেতু F উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, তাই এদের যোজ্যতা কক্ষে শুধুমাত্র জোট সংখ্যক ইলেকট্রনই পাওয়া যায়, আর জোট সংখ্যক ইলেকট্রন পাওয়া যায় বলেই এরা কি করে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, কালার দেখা যায় কঠিন অবস্থায় এবং জলীয় দ্রবণে ল্যান্থানয়েডস আয়নগুলি কি করে বর্ণ প্রদর্শন করে বা এরা রঙিন হয়ে থাকে। কেন? কারণ এক্ষেত্রে ইলেকট্রনের কি হয় FF স্থানান্তরণ হয়, এক্ষেত্রে ইলেকট্রনের কি হয়, এক্ষেত্রে ইলেকট্রনের FF স্থানান্তরণ হয়।
ডি ব্লক মৌলগুলি কেন কালার প্রদর্শন করতো? কারণ ওদের ইলেকট্রনের ডেডি স্থানান্তরণ হতো। আর এক্ষেত্রে এরা কেন কালার প্রদর্শন করে? এক্ষেত্রে ইলেকট্রনের কি হয়? এফএফ স্থানান্তরণ হয়। যে সমস্ত ল্যান্থানয়েড আয়নগুলির এফ উপকক্ষ আংশিকভাবে ভর্তি থাকে তারা কি করে? এফএফ স্থানান্তরণ ঘটায় এবং তারা কি হয়? কালারফুল হয় বা রঙিন হয়। ব্যতিক্রম 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 যেমন ব্যতিক্রম হচ্ছে ল্যান্থানাম 3+ আর লুটেশিয়াম 3+। কি বললাম? ব্যতিক্রম হচ্ছে ল্যান্থানাম 3+ আর লুটেশিয়াম 3+। ল্যান্থানাম 3+ এর ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা পাবো F0 সিস্টেম, আর লুটেশিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস দেখলে দেখবো আমরা F14 সিস্টেম পাবো। এর ক্ষেত্রে F কক্ষকে কোনো ইলেকট্রন নেই, আর F কক্ষকে যেহেতু ইলেকট্রন নেই তাহলে ইলেকট্রনের FF স্থানান্তরণ হবে না, তাই এ কি হবে? বর্ণহীন হবে। এরা কি হবে? বর্ণহীন হবে, অর্থাৎ বর্ণ প্রদর্শন করবে না। লুটেশিয়াম 3+ এর ক্ষেত্রে কি থাকে? F14, অর্থাৎ F উপকক্ষ কি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকবে। আর যেহেতু F উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে তাই এক্ষেত্রে ইলেকট্রনের FF স্থানান্তরণ হয় না, তাই এরাও কি হয়? বর্ণহীন হয়। আচ্ছা, চলো এবার আমরা পড়ব রাসায়নিক ধর্ম। আমি বলেছিলাম ল্যান্থানাইড মৌলগুলোকে এলএন দ্বারা চিহ্নিত করা যায়। ওকে, এবং ল্যান্থানাইড মৌলগুলির কমন অক্সিডেশন স্টেট কত? +3, অর্থাৎ এদের যোজ্যতা কত? এদের স্টেবল যোজ্যতা হচ্ছে হচ্ছে 3, অর্থাৎ ল্যান্থানাম 3+ কে আমরা অ্যালুমিনিয়াম 3+ হিসাবে ভাবতে পারি। ল্যান্থানাম 3+ কে আমরা অ্যালুমিনিয়াম 3+ হিসাবে ভাবতে পারি। দেখো, ল্যান্থানামের সঙ্গে যখন আমি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাবো তখন আমরা একটা ল্যান্থানাম নাইট্রাইট যৌগ কি হবে? গঠিত হবে। সেটা হচ্ছে এরকম LNN, অর্থাৎ একটা নাইট্রাইট যৌগ কি হয়? গঠিত হয়। যখন বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো তখন একটা অক্সাইড ফর্মেশন করবে Ln2O3। যখন সালফারের সঙ্গে উত্তপ্ত করব তখন একটা সালফাইড যৌগ Ln2S3 যৌগ উৎপন্ন হবে। যখন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করব তখন একটা হ্যালাইড যৌগ LnX3 তৈরি করবে। ওকে, ডাইলুট অ্যাসিডের সঙ্গে কি করে? দেখবে অ্যালুমিনিয়াম ডাইলুট অ্যাসিড থেকে H2 গ্যাস নির্গত করতে পারে। ঠিক অ্যালুমিনিয়ামের মতো ল্যান্থানাম আয়নগুলি কি করবে? ডাইলুট অ্যাসিড থেকে H2 গ্যাস কি করবে? নির্গত করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কি করবে? H2 গ্যাস ওরা নির্গত করবে। এবার কার্বনের সঙ্গে যখন ল্যান্থানামের রিয়াকশন হয় তখন ল্যান্থানাম কার্বাইড যৌগ তৈরি হয়। ওকে, তখন কি হয়? ল্যান্থানাম কার্বাইড যৌগ তৈরি হয়। অর্থাৎ কার্বনকে যখন 2733 কেলভিন উষ্ণতায় যদি উত্তপ্ত করি তখন আমরা একটা ল্যান্থানাম কার্বাইড যৌগ কি হয়? উৎপন্ন হয়। আচ্ছা, এইবার আমরা পড়ব ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলগুলির সাদৃশ্য। দেখে নাও, পরীক্ষায় কোশ্চেন আসে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌলগুলির সাদৃশ্য আলোচনা করো। তাহলে দেখো, ল্যান্থানাইট মৌলগুলি +3 জারণস্তর প্রদর্শন করে, অ্যাক্টিনাইট মৌলগুলিও কি করে? +3 জারণস্তর প্রদর্শন করে। এটা ওদের মধ্যে সাদৃশ্য। দেখো, ল্যান্থানাইটস মৌলগুলি রঙিন যৌগ গঠন করে, অ্যাক্টিনাইটস মৌলগুলোও কি হয়? রঙিন যৌগ গঠন করে। ল্যান্থানাইটস মৌলগুলো কি হয়? তড়িৎ ধনাত্মক এবং রাসায়নিকভাবে সক্রিয়। অ্যাক্টিনাইটস মৌলগুলিও কি হয়? তড়িৎ ধনাত্মক ও রাসায়নিকভাবে সক্রিয়। ওকে, এখানে দেখো এদের ল্যান্থানাইটস মৌলগুলির ক্ষেত্রে মৌলগুলির পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ কি হয়? ক্রমশ সংকুচিত হয়। অ্যাক্টিনাইটসগুলির ক্ষেত্রে মৌলগুলির পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ কি হয়? ক্রমশ সংকুচিত হয়। এই হচ্ছে আমার ল্যান্থানাইটস ও অ্যাক্টিনাইটস মৌলগুলির সাদৃশ্য। এবার আমরা পড়ব ল্যান্থানাইটস ও অ্যাক্টিনাইটস মৌলগুলির বৈসাদৃশ্য। ওকে, এটাও পরীক্ষায় আসে। দেখো, ল্যান্থানাইটস মৌলগুলির ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার সময় পার্থক্য সূচক ইলেকট্রনগুলি 4f উপকক্ষে প্রবেশ করে। এর ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনগুলি 5f উপকক্ষে প্রবেশ করে।
এরা +3 জারণ স্তর ছাড়াও +2 ও +4 জারণ স্তর প্রদর্শন করে। এরা +3 জারণ স্তর ছাড়াও +4 থেকে +7 পর্যন্ত জারণ স্তর প্রদর্শন করে। এরা জটিল যৌগ গঠনের প্রবণতা কম, কিন্তু জটিল যৌগ গঠনের প্রবণতা কি অত্যন্ত বেশি। এরা কম ক্ষারীয়, এরা হচ্ছে বেশি ক্ষারীয়। এছাড়া ল্যান্থানাইডস মৌলগুলি কি হয়, অতেজস্ক্রিয় হয়, শুধুমাত্র প্রোমেথিয়াম তেজস্ক্রিয়, কিন্তু অ্যাক্টিনাইডস মৌলগুলির ক্ষেত্রে সবকটাই কি হয়, তেজস্ক্রিয় মৌল হয়। এই হচ্ছে আমার ল্যান্টিনাইড ও ল্যান্থানাইডের বৈসাদৃশ্য, এবং সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা কিছু কিছু কোশ্চেন পড়ব যেগুলো আমি আগে আলোচনা করিনি। যেমন তোমাকে কোশ্চেন করতে পারে সিরিয়াম কি +4 জারণ স্তর প্রদর্শন করে? তোমার অ্যান্সার হবে ইয়েস। অ্যান্সার হবে ইয়েস। হ্যাঁ, সিরিয়াম +4 জারণ স্তর প্রদর্শন করতে পারে। কি করে, এর ব্যাখ্যা কি করে করব? তার জন্য আমার সিরিয়ামের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। সিরিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলে কি হবে? জেনন 4f 5d 6s2 5d1, তাহলে সিরিয়াম হচ্ছে 58, তাহলে 54 56 57 58, 4f একটা ইলেকট্রন থাকে। তাহলে এই হচ্ছে আমার সিরিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আমি যদি সিরিয়াম 4+ এর ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে দেখবো 6s থেকে দুটো, 5d থেকে একটা এবং 4f থেকে একটা ইলেকট্রন, টোটাল 4টে ইলেকট্রন কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি 4টে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে ও জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। ওকে, যেহেতু 4টে ইলেকট্রন অপসারিত করলে সিরিয়াম জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তাই সিরিয়াম কি করবে, +4 জারণ স্তর প্রদর্শন করবে। তাহলে আমি আবার বলছি, সিরিয়াম যদি 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস কি করে, লাভ করে। যেহেতু 4টে ইলেকট্রন ছেড়ে দিলে ও জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, তাই সিরিয়াম 4+ কি হবে, উৎপন্ন হবে, এবং সেটা কি হবে, স্টেবল হবে। যেহেতু সিরিয়াম 4+ উৎপন্ন হচ্ছে, তাই সিরিয়াম কি করবে, +4 জারণ স্তর প্রদর্শন করবে। ওকে, পরের প্রশ্ন, ল্যান্থানাম কি +4 জারণ স্তর প্রদর্শন করে? অ্যান্সার না, নো। ল্যান্থানাম +4 জারণ স্তর প্রদর্শন করে না। এর উত্তর কিভাবে লিখব? এর উত্তর ওর ইলেকট্রন বিন্যাসের মধ্যে লুকিয়ে আছে। দেখো যদি আমি ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে কি হবে? ল্যান্থানাম হচ্ছে জেনন, ল্যান্থানাম কিন্তু F ব্লক এলিমেন্ট নয়, তাই ওদের ক্ষেত্রে 4f কক্ষক থাকবে না। ল্যান্থানাম হচ্ছে 57, তাহলে জেনন 5d 6s 54 56 5d। ওকে, এই হচ্ছে ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস। ল্যান্থানাম যদি 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে ল্যান্থানাম 3+ পরিণত হয়, কি বললাম, ল্যান্থানাম তার 6s থেকে দুটো আর 5d থেকে একটা, টোটাল 3টে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে ও ল্যান্থানাম 3+ আয়নে পরিণত হয়, এবং ল্যান্থানাম 3+ জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। ল্যান্থানাম 3+ কি, জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাই ল্যান্থানাম 3+ আয়ন কি হয়, অত্যন্ত সুস্থিত হয়। এবার ল্যান্থানাম 4+ আয়ন উৎপন্ন করতে গেলে ল্যান্থানাম 3+ কে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। ল্যান্থানাম 3+ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ওর সুস্থিত ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কেউ কি কখনো চাইবে তার স্টেবল ইলেকট্রন বিন্যাস নষ্ট করতে বা সুস্থিত ইলেকট্রন বিন্যাস নষ্ট করতে? কখনোই চাইবে না। তাই ল্যান্থানাম 3+ কখনোই ল্যান্থানাম 4+ এ পরিণত হবে না। আর যেহেতু ল্যান্থানাম 4+ উৎপন্ন হবে না, তাই ল্যান্থানাম +4 জারণ স্তর প্রদর্শন করবে না। ক্লিয়ার? তাহলে ল্যান্থানাম কি জারণ স্তর প্রদর্শন করবে? ল্যান্থানাম +3 জারণ স্তর প্রদর্শন করবে, কারণ ল্যান্থানাম 3+ অত্যন্ত সুস্থিত আয়ন, কারণ ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস জেননের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। চলো তারপরের কোশ্চেন কি
মৌল থেকে মৌলে অ্যাক্টিনাইড সংকোচনের মান ল্যান্থানাইড সংকোচন অপেক্ষা বেশি হয়। কেন? দেখবে অ্যাক্টিনাইড সংকোচনের মান ল্যান্থানাইড সংকোচন অপেক্ষা বেশি হয়। অ্যাক্টিনাইড মৌলগুলি যদি খেয়াল করো তা সেখানে দেখবে অ্যাক্টিনাইড মৌলগুলিতে 5F কক্ষক আছে এবং ল্যান্থানাইড মৌলগুলিতে 4F কক্ষক আছে। এবার 5F কক্ষকের আবরণী প্রভাবের মান 4F কক্ষকের তুলনায় কি হয়? অত্যন্ত কম হয়। 5F কক্ষকের আবরণী প্রভাব 4F কক্ষকের তুলনায়ও কি হয়? দুর্বল হয়। এর ফলে অ্যাক্টিনাইড মৌলগুলির ক্ষেত্রে জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান অত্যন্ত বেশি হয়। তার ফলে অ্যাক্টিনাইড মৌলগুলির ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তাই অ্যাক্টিনাইড সংকোচনের মান ল্যান্থানাইড সংকোচন অপেক্ষা কি হয়? বেশি হয়। তাহলে কারণ কি? কারণ হচ্ছে 5F উপকক্ষ 4F উপকক্ষের তুলনায় 5F উপকক্ষ 4F উপকক্ষের তুলনায় সরি একটু লিখে দিলে হয়। দেখো 5F উপকক্ষের আবরণী প্রভাব 5F উপকক্ষের আবরণী প্রভাব 4F উপকক্ষের তুলনায় দুর্বল হয় বা কম হয়। তাহলে যেহেতু 5F উপকক্ষের আবরণী প্রভাব 4F এর থেকেও কম হয়, তাহলে 5F উপকক্ষের ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্টিনাইডস মৌলগুলির ক্ষেত্রে জেড এফেক্টিভের মান বেশি হয়, আর জেড এফেক্টিভের মান বেশি হওয়ার জন্য অ্যাক্টিনাইড সংকোচন ল্যান্থানাইড সংকোচনের অপেক্ষা কি হয়? বেশি হয়। এবার দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, Cu1 বা Cu+ জলীয় দ্রবণে স্থায়ী নয় কেন? তার কারণ জলীয় দ্রবণে Cu+ ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্য Cu+ ডিসপ্রপোর্শনে বা অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে কি বললাম? জলীয় দ্রবণে Cu+ অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বলে Cu+ ধাতব কপার ও কপার 2+ কি হয়ে যায়? পরিণত হয়ে যায়। যেহেতু জলীয় দ্রবণে Cu+ অসামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই জলীয় দ্রবণে Cu+ কি হয়? অস্থায়ী হয়, স্থায়ী হয় না। আর জলীয় দ্রবণে Cu2+ আয়নের স্থায়িত্ব Cu+ অপেক্ষা বেশি হয় কেন? Cu2+ আয়নকে যখন আমি জলে দ্রবীভূত করি তখন প্রচুর পরিমাণ শক্তি কি হয়? নির্গত হয়। এই নির্গত শক্তিকে কি বলা হয়? হাইড্রেশন এনথালপি। অ্যাকচুয়ালি Cu2+ এর ক্ষেত্রে জলীয় দ্রবণে Cu2+ এর হাইড্রেশন এনথালপির মান অত্যন্ত বেশি হয় এবং হাইড্রেশন এনথালপির মান অত্যন্ত বেশি হওয়ার জন্য জলীয় দ্রবণে Cu2+ কি হয়? অত্যন্ত স্থায়ী হয়। তাহলে এখানে কারণটা আমি লিখে দিচ্ছি, জলীয় দ্রবণে Cu2+ এর হাইড্রেশন এনথালপির মান অত্যন্ত বেশি হয়, যা ওর দ্বিতীয় আয়নী ভবন এনথালপির মানকে ছাড়িয়ে যায়, বা অতিক্রম করে। আর এই কারণে Cu2+ কি হয়? জলীয় দ্রবণে অত্যন্ত সুস্থিত হয়। আর একটা কোশ্চেন আছে, তোমরা দেখে যেও বাড়িতে ভালো করে, তোমরা পেয়ে যাবে, ছায়ার বইতে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে ল্যান্থানাইড মৌলগুলি অপেক্ষা অ্যাক্টিনাইডস মৌলগুলি অধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে কেন? এই কোশ্চেনটা তোমরা একটু দেখে যাও। এই ছিল আমার D&A ব্লক। আজকের আমরা D&A ব্লক চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। তো চলো আমাদের যে স্লোগানটা আমরা বলি, কি বলি?
বাংলা পড়বে, বাংলা শিখবে আর বাংলা জিতবে। গুড নাইট।